হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আমি তাপস কুম্ভকার। আজকে আমরা যে জিকে প্র্যাকটিসের আপকামিং এক্সাম ডাব্লিউবিপি বা পিএসসি যে কোনো এক্সাম এর জন্য এক্সাম বা গ্রুপ সি যে বা গ্রুপ ডি যে এক্সামগুলো হবে রিসেন্টলি, সেগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেটটি। কেমন, এতে যেমন কারেন্ট অ্যাফেয়ার আছে, ঠিক সেরকম ইতিহাস, ভূগোল, পলিটি, অর্থনীতি, খেলাধুলা, বিজ্ঞান সব কিছুই কিছু না কিছু প্রশ্ন নিয়ে এই 30টি প্রশ্ন সেট তৈরি করা হয়েছে। তোমার কাজ হচ্ছে তুমি চারটি দেখো 30টির মধ্যে তুমি কতগুলোর আনসার সরিয়ে দিতে পারছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ফার্স্ট অফ অল, কেমন আছো সকলে অবশ্যই জানাও কমেন্ট করে কেমন আছো। আমি বিন্দাস আছি, তোমাদেরকে এইভাবে হেল্প করতে পেরে খুব ভালো লাগছে আমার। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো কী আছে এখানে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে আমেরিকা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। আমরা জানি জো বাইডেন নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। নাকি এই কমলা হ্যারিস টপিকটি এবারে জিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। প্রশ্ন হচ্ছে যে তিনি আমেরিকার কততম রাষ্ট্রপতি, অর্থাৎ যে জো বাইডেন যে নির্বাচিত হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি আমেরিকার কততম প্রেসিডেন্ট? অপশানগুলো দেখে নাও। 45তম, 46তম, 47তম নাকি 49তম? তো সঠিক উত্তরটি হয়ে যাবে জো বাইডেন আমেরিকার 46তম রাষ্ট্রপতি। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 2 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। বিখ্যাত ক্রিকেটের অলরাউন্ডার মার্লন স্যামুয়েলস আমরা সকলে জানি অবসর গ্রহণ করেছেন, তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন। প্রশ্ন হচ্ছে তিনি কোন দেশের ক্রিকেটার ছিলেন? অপশানগুলো দেখে নাও। কোন দেশের ক্রিকেটার ছিলেন বা কোন দেশের হয়ে তিনি ক্রিকেট খেলতেন? দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? তো সঠিক উত্তরটি হয়ে যাবে মার্ল স্যামুয়েলস। তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন, একজন অলরাউন্ডার ছিলেন, তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 3 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। জাতীয় জল পুরস্কার 2019 এর সেরা রাজ্য তালিকায় শীর্ষে রয়েছে কোন রাজ্য? দেখো, জাতীয় জল পুরস্কার 2019 হলেও এটা কিন্তু 2020 সালে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বেস্ট স্টেট বা সেরা রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে কোন রাজ্য? কেরালা, তামিলনাড়ু, ত্রিপুরা নাকি পশ্চিমবঙ্গ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, তামিলনাড়ু শীর্ষে রয়েছে জাতীয় জল পুরস্কার 2019-এর যে তালিকা সেক্ষেত্রে। 4 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। প্রথম কোন দেশ আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, প্যারিস জলবায়ু চুক্তি। এটি কিন্তু 2016 সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। 193টি দেশ তাতে সাইন করেছিল প্যারিস জলবায়ু চুক্তি। সেক্ষেত্রে কিন্তু কার্বন এমিশন কমিয়ে আনা হবে বা জলবায়ুর একটা সামগ্রিক উন্নয়ন করা হবে। সেক্ষেত্রে প্রথম দেশ হিসাবে আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসেছে কোন রাষ্ট্রটি? রাশিয়া, জাপান, আমেরিকা যুক্তরাষ্ট্র নাকি ভারত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আমেরিকা যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসেছে। ডোনাল্ড ট্রাম্প যখন ছিল বা পেট্রোল পাম্প যাই বলো যখন ছিল, তখন কিন্তু ওই তোমার নভেম্বর 2020 সালের নভেম্বর মাসে তিনি কিন্তু প্যারিস জলবায়ু চুক্তি থেকে উইথড্র করে নেন। তাই অপশন সি ইজ দ্য রাইট আনসার। 5 নম্বর প্রশ্নে চলে যাই। নৌমহড়া মালাবার এক্সারসাইজ 20-তে কোন দেশ বা দেশগুলি অংশগ্রহণ করেছে? দেখো, মালাবার এক্সারসাইজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এবারে। কেন? কারণ এই যে সমুদ্রে যে একটা কনভেনশন বা একটা ডোমেনদের সিকিউরিটি সেটা বজায় রাখার জন্য মালাবার এক্সারসাইজের একটা ওয়ার্ল্ড ওয়াইড বেশ বড় রকম ভূমিকা আছে। কেমন? এই মালাবার এক্সারসাইজে কোন কোন দেশগুলি অংশগ্রহণ করেছে? পয়েন্ট টু বি নোটেড, মালাবার এক্সারসাইজ 20। কেন 20 বলছি সেটা এক্সপ্লেন করছি একটু পরে। এই যে সালগুলো দেখছি ওই সালগুলো পরে এক্সপ্লেন করে দিচ্ছি আমি। তো এক্ষেত্রে যে দেশগুলি অংশগ্রহণ করেছিল সেটা হচ্ছে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। অর্থাৎ ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। ক্লিয়ার? এই 4টি দেশ মালাবার এক্সারসাইজ 20-তে অংশগ্রহণ করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, দেখো এই যে সালগুলো বলা আছে, দেখো মালাবার এক্সারসাইজ 1992 সালে প্রথম স্টার্টিং হয়। সেক্ষেত্রে প্রথমেই যোগদান করে বা সেটা একটা তখন বাইলেটারাল একটা এক্সারসাইজ ছিল, অর্থাৎ দ্বিপাক্ষিক একটা এক্সারসাইজ ছিল তখন। সেক্ষেত্রে যে দুটি দেশ অংশগ্রহণ করেছিল সেটা হচ্ছে ইন্ডিয়া এবং ইউএসএ। ক্লিয়ার? ইন্ডিয়া এবং ইউএসএ এই দুটো দেশ তখন অংশগ্রহণ করেছিল 1992 সালে। 2007 সালে তাতে অস্ট্রেলিয়া যোগদান করে, প্রথমবারের জন্য অস্ট্রেলিয়া যোগদান করে 2007 সালে, তারপর সে স্টপ হয়ে যায়। 2015 সাল থেকে জাপান মালাবার এক্সারসাইজে কন্টিনিউয়াসলি অংশগ্রহণ করে আসছে এবং এটা প্রতি বছর হয় এই মালাবার এক্সারসাইজে। তখন 2015 থেকে সেটা একটা ট্রাইলেটারাল মালাবার এক্সারসাইজ বা ট্রাইলেটারাল এক্সারসাইজ একটা পরিণত হয়। 2020 সালে একটা নতুন চমক, অস্ট্রেলিয়া আবার কিন্তু এতে যোগদান করেছে। মনে থাকে জিনিসটা? ক্লিয়ার? তাহলে এই ছিল মালাবার এক্সারসাইজের ডিটেলস জাতীয় জিনিস। নেক্সট 6 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 6 নম্বর প্রশ্ন কি, সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি কে প্রবর্তন করেন? সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি কে প্রবর্তন করেন? অপশনগুলো দেখে নাও। জর্জ ক্লেমেসো, উইড্রো উইলসন, র্যামসে ম্যাকডোনাল্ড নাকি ক্লিমেন্ট অ্যাটলি? এটি হচ্ছে আজকে তোমাদের হোম
হোম টাস্ক করে আনসার দিয়ে জানাও যে সঠিক উত্তরটি কী হবে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট 7 নম্বর প্রশ্নে চলে যায়, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? অরবিন্দ ঘোষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, চিত্তরঞ্জন দাস নাকি আনন্দলাল বসু? তো সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস। অপশন সি ইজ দ্য রাইট আনসার। চিত্তরঞ্জন দাস তিনি ছিলেন প্রথম মেয়র এবং তার সময় চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা কর্পোরেশনের। ক্লিয়ার? অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন চলছে 8 নম্বর প্রশ্নে, যে পরাধীন ভারতবর্ষে কোন দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো? দেখো, পরাধীন ভারতবর্ষে কোন দিনটি আমরা বর্তমানে 15ই আগস্টকে মানে 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করি, তো কিন্তু স্বাধীনতার আগে কোন দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো? 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 30শে নভেম্বর নাকি 16ই আগস্ট? তো সঠিক উত্তরটি হয়ে যাবে 26শে জানুয়ারি। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 26শে জানুয়ারি 1930 সাল থেকে 1930 সেই সময় থেকে স্বাধীনতা দিবস পর্যন্ত 1947 সাল পর্যন্ত কন্টিনিউয়াসলি ভারতের জাতীয় কংগ্রেস স্বাধীনতা দিবস হিসেবে পালন করে এসেছিল 26শে জানুয়ারি দিনটিকে। 9 নম্বর প্রশ্নে চলে যায়, কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন। কী বলা আছে? হরপ্পা সভ্যতার বৃহৎ শস্যাগারটি কোথায় অবস্থিত? হরপ্পা সভ্যতার বৃহৎ যে শস্যাগার সেটি কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশ, লোথাল, হরপ্পা নাকি কালিবাঙ্গান? তো যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি, হরপ্পাতেই অবস্থিত। কিন্তু অ্যাকচুয়ালি যে বৃহৎ শস্যাগারটি সেটা কিন্তু মহেঞ্জোদারোতে অবস্থিত। কোথায় অবস্থিত? মহেঞ্জোদারোতে। হরপ্পা সভ্যতায় 6টা শস্যাগার পাওয়া গেছে, কিন্তু সেটা মহেঞ্জোদারোতে যত বড় শস্যাগার ছিল সে ঠিক তত বড় নয়, তার থেকে তুলনায় ছোট, কিন্তু 6টি শস্যাগার হরপ্পাতেও মধ্যেও পাওয়া গিয়েছে। ক্লিয়ার? তা যদি মহেঞ্জোদারো অপশান থাকে তখন সঠিক উত্তর অবশ্যই হবে কিন্তু মহেঞ্জোদারো। 10 নম্বর প্রশ্নে চলে যাই, অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থটির রচয়িতাকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপকামিং এক্সামের জন্য। এইটি মানে ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, প্রিভিয়াস ইয়ার এক্সামে 2007 থেকে এক্সামে এই প্রশ্নটি 4 থেকে 5 বার এসেছে কিন্তু। অভিজ্ঞান শকুন্তলম এই গ্রন্থটির রচয়িতাকে? বাগপতিরাজ, বাণী নয়নিকা, কালিদাস নাকি কৌটিল্য? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থটির রচয়িতা হলেন কালিদাস। অপশান সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে চলে যায়, সালোক সংশ্লেষে হিল বিকারক কোনটি? সাম্প্রতিকতম নিউজে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি অনেক নিউজ এসেছে। যখন অক্সিজেন ক্রাইসিস ঘটেছিল ঠিক সেই সময় সালোক সংশ্লেষ নিয়ে কিন্তু একটা আর্টিকেল বেরিয়েছিল বিভিন্ন নিউজ পেপারে। তাই সালোক সংশ্লেষ এবারে গুরুত্বপূর্ণ টপিক। সালোক সংশ্লেষে হিল বিকারক হিসেবে কোনটি? হিল বিকারক কোনটি? এনএডিপি, এনএডিপিএইচ, এডিপি নাকি এটিপি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডিনাইন ফসফেট। এটি হচ্ছে সালোক সংশ্লেষে হিল বিকারক। এই হিল বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অক্সিজেন উৎপন্ন হয় কিন্তু। মনে থাকবে জিনিসটা ক্লিয়ার? অক্সিজেন উৎপন্ন হয় সালোক সংশ্লেষে কোথা থেকে? জল বিশ্লিষ্ট হয়ে কিন্তু অক্সিজেন উৎপন্ন করে। 12 নম্বর প্রশ্নে চলে যায়, সালোক সংশ্লেষে CO2 সংবর্ধনে সাহায্যকারী উৎসেচক কোনটি বা সাহায্যকারী উৎসেচক হলো? সালোক সংশ্লেষে CO2 সংবদ্ধকরণে সহায়ককারী উৎসেচক কোনটি? আরইউডিপি কার্বক্সিলেজ নাকি ডিহাইড্রোজিনেজ? তো সবথেকে সঠিক উত্তরটি রাইট আনসারটি হয়েছিল অপশান বি, আরইউডিপি কার্বক্সিলেজ। এটিই হলো সালোক সংশ্লেষে CO2 সংবর্ধনকারী সহায়ককারী উৎসেচক। ক্লিয়ার? মজার বিষয় হলো আরইউডিপি কার্বক্সিলেজ পৃথিবীর সব থেকে বহুল পরিমাণে অবস্থিত, সব থেকে বেশি যদি কোন উৎসেচকটি আছে না আরইউডিপি কার্বক্সিলেজ এই উৎসেচকটি আছে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 13 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে কোথায়? বা এটা আমরা দেখো পলিটিতে চলে এলাম। ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা হয়েছে সংবিধানের কোন অংশে? প্রস্তাবনায়, মৌলিক অধিকারে না নির্দেশমূলক নীতিসমূহে নাকি মৌলিক কর্তব্যে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নির্দেশমূলক নীতিসমূহে বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি আছে। তো ডিপিএসপি গুরুত্বপূর্ণ টপিক, কারণ কেন্দ্র রাজ্য সংঘাতের ক্ষেত্রে এই জিনিসটি এখন গুরুত্বপূর্ণ টপিক হিসেবে উঠে এসেছে ওয়েস্ট বেঙ্গলের পারপাসে। ক্লিয়ার? তাই ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে কোথায় না নির্দেশমূলক নীতিসমূহ। অপশান সি সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্নে চলে যায়, নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ব্রিটিশ যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, কানাডা নাকি আমেরিকা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ডিপিএসপি বা নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে অনুকরণেই ভারতীয় সংবিধানে তৈরি হয়েছে বা গৃহীত হয়েছে। তাই সঠিক উত্তর অপশান বি, আয়ারল্যান্ড। 15 নম্বর প্রশ্নে চলে যায়, বাক স্বাধীনতা কী ধরনের অধিকার? বাক স্বাধীনতা কী ধরনের অধিকার? বাক স্বাধীনতা অপশানগুলো দেখে নাও, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় অধিকার নাকি শোষণের বিরুদ্ধে অধিকার? ঠিক ধরেছ, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বাক স্বাধীনতা এক প্রকার স্বাধীনতার অধিকার। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 16 নম্বর প্রশ্নে চলে যায়, ভারতীয় সংবিধানে শিক্ষাকে কোন তালিকাভুক্ত করা হয়েছে?
পয়েন্ট টু বি নোটেড, এডুকেশন এবারের হট টপিকস, কারণ 2020 সাল থেকে বলেছিল জাতীয় শিক্ষানীতি, সেটা লাগু করার কথা আছে 2022 সাল থেকে। ক্লিয়ার? 2021 সাল থেকে লাগু হতো, কোভিডের কারণে সেটা লাগু হয়নি, তবে 2022 সাল থেকে সেটা লাগু হওয়ার কথা। যে জাতীয় শিক্ষানীতি, নতুন যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সালে এসেছে। আগে এসেছিল কত? প্রথমে এসেছিল 1986 সালে। 86 সালের পর থেকে 34 বছর পর 2020 সালে আবার লঞ্চ করা হয়েছে। সেক্ষেত্রে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ টপিক হিসেবে সংবিধানে উঠে এসেছে। সেই ভারতীয় সংবিধানের শিক্ষাকে কোন তালিকাভুক্ত করা হয়েছে? যুগ্ম তালিকা, রাজ্য তালিকা, কেন্দ্রীয় তালিকা নাকি অবশিষ্ট তালিকা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতীয় সংবিধানে শিক্ষাকে তালিকাভুক্ত করা হয়েছে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 17 নম্বর প্রশ্ন চলে যায়, গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত? গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত? দেখো, রিসেন্টলি 2023 সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ইলেকশন হবে এবং সেক্ষেত্রে আরও অনেক ভ্যাকেন্সি বেরোবে। ফুডের বেরোবে, তোমার কেপিএস বেরোবে, ডাব্লিউবিপির আরও কিছুগুলো ভ্যাকেন্সি রিলিজ করবে কিন্তু রাজ্য সরকার। সেক্ষেত্রে এই টপিকটি ভালো এবং তোমাদের প্রিপারেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে কাজে লাগবে। তো সঠিক উত্তরটি হলো গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ হলো 5 বছর। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 18 নম্বর প্রশ্ন চলে যায়, মুকুটমণিপুর সেচ বাঁধ কোন নদী পরিকল্পনার অন্তর্গত? মুকুটমণিপুর সেচ বাঁধ কোন নদী পরিকল্পনার অন্তর্গত? দামোদর, বরাকর, কংসাবতী নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে মুকুটমণিপুর সেচ বাঁধ কংসাবতী নদী পরিকল্পনার অন্তর্ভুক্ত বা অন্তর্গত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এখন তোমাদের কাছে প্রশ্ন, মুকুটমণিপুর এই যে সেচ বাঁধ এটি কোন জেলাতে অবস্থিত? কমেন্ট করো। 19 নম্বর প্রশ্নে চলে যায়, বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী ছিল? বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী ছিল? মাছ চাষ, জলপথ পরিবহন, বন্যা নিয়ন্ত্রণ নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তরটি হবে বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ। অপশন সি ইজ রাইট আনসার। দেখো, দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। কেন বলা হয়? কারণ দামোদরে বন্যার ফলে কিন্তু বহু এলাকা ক্ষতিগ্রস্ত হতো, সেক্ষেত্রেই দামোদরকে বাংলার দুঃখ বলা হতো। কিন্তু ডিভিসি যে দুর্গাপুর ব্যারেজ সেটা তৈরি হওয়ার পর থেকে কিন্তু এই বন্যার প্রবণতা অনেকটাই কমেছে, তাই এখন আর অতটা পূর্বের মতো দুর্দশা দেখা যায় না, তবে দেখা যায়, তবে কিছুটা কম। 20 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? এর আগে আমরা বলেছিলাম পার্টিকুলার জেলাটি, যে কোন জায়গাটিকে বলা হয়, থাঞ্জাভুরকে নাকি দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার। এখন প্রশ্ন হচ্ছে কোন অঞ্চলকে বলা হবে দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার? কৃষ্ণা বদ্বীপ, কাবেরী বদ্বীপ, গোদাবরী বদ্বীপ অঞ্চল নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার বলা হয় কাবেরী বদ্বীপ অঞ্চলকে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 21 নম্বর প্রশ্নে চলে যায়, পশ্চিমবঙ্গের একটি পূর্ববাহিনী নদীর নাম কি? পশ্চিমবঙ্গের পূর্ববাহিনী একটি নদী কোনটি? অপশানগুলো দেখে নাও। পুনর্ভাবা, বিদ্যাধরী, দ্বারকেশ্বর নাকি কোনোটি নয়? পশ্চিমবঙ্গের একটি পূর্ববাহিনী নদী হলো দ্বারকেশ্বর। অপশান সি ইজ দ্য রাইট আনসার। 22 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, বায়ুর পর্বতের ওপরে ওঠার ফলে বা পর্বতে বাঁধার ফলে যে বৃষ্টিপাত হয় তাকে কি বলে? দেখো, প্র্যাকটিক্যাল বা রিজিওনাল যে ভূগোল, প্রাকৃতিক ভূগোল, সেই প্রাকৃতিক ভূগোলের হচ্ছে বৃষ্টিপাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এবং বায়ুর যে পর্বতের ওপরে ওঠে তার ফলে পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে, এটা হচ্ছে পর্বত যদি হয়, তো এখানে হচ্ছে মেঘটি বা ধাক্কা পেলেও ধাক্কা পাওয়ার পরে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের কি বলা হয়? ঘূর্ণ বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, ঘূর্ণ বৃষ্টিপাত নাকি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 23 নম্বর প্রশ্ন চলে যায় আজকের একটা ওয়ান অফ দ্য কোয়েশ্চন অফ দ্য ডে, ব্যাবেল অফ ট্রাইবস অ্যান্ড নেশন নামে পরিচিত কোনটি? ব্যাবেল অফ ট্রাইবস অ্যান্ড নেশন নামে পরিচিত কোনটি? দার্জিলিং, সিমলা, মানালি নাকি প্যাংগং? তো সঠিক উত্তরটি হয়ে যাবে দার্জিলিং। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 24 নম্বর প্রশ্নে চলে যায় আরও একটি গুরুত্বপূর্ণ এবং কোশ্চেন অফ দ্য ডে, ইলেকট্রন ধাতু সংকটটি কি কি উপাদান নিয়ে তৈরি? বা ইলেকট্রন ধাতু সংকটটির উপাদান কি কি? অপশানগুলো দেখেছো? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। ম্যাগনেসিয়াম থাকে তোমার 95% এবং 5% থাকে জিঙ্ক। এটি হচ্ছে কিন্তু ইলেকট্রন যে ধাতু সংকর উপাদান। এবং এই ইলেকট্রন ধাতু সংকর উপাদান কাজে লাগে যে এয়ারক্রাফট থাকে না, তার বহিরাবরণ তৈরি করতে কাজে লাগে ইলেকট্রন ধাতু সংকর। 25 নম্বর প্রশ্নে চলে যাই, পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন আইসোটোপটি ব্যবহৃত হয়? পারমাণবিক শক্তি বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয়? একই প্রশ্ন। এই প্রশ্নটি যদি বলা হয় যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয়? ইউরেনিয়াম 235, 238, 234 নাকি 236? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ইউরেনিয়াম 235কে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের জন্য ব্যবহার করা হয় বা নিউক্লিয়ার রিয়েক্টরে জ্বালানি হিসেবে ইউজ করা হয় ইউরেনিয়াম 235কে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 26 নম্বর প্রশ্নে চলে যায়, নিচের কোনটি ক্ষারীয় নয়? সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম নাকি সালফার? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সালফার ক্ষারীয় নয়, বাকি তিনটে কিন্তু ক্ষারীয় ধাতু। 27 নম্বর প্রশ্নে আমরা চলে যাই,
কোনটি জৈব যৌগ নয়? যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে বলতে হবে তোমাদের জৈব যৌগ বা অর্গানিক ম্যাটেরিয়াল, অর্গানিক কম্পাউন্ড নয় কোনটি? ইউরিয়া, ন্যাপথালিন, খাদ্য লবণ নাকি ভিনিগার? দেখো খাদ্য লবণের সংকেত তো আমরা সকলে জানি NaCl, সোডিয়াম ক্লোরাইড, এখানে টেবিল সল্ট বলা হয় নাকি। বাকি সবগুলোই হচ্ছে জৈব যৌগ, কিন্তু খাদ্য লবণ জৈব যৌগ নয়। এখন তোমাদের এখানে একটা জিনিস বলে রাখি, জৈব যৌগের একটি মূল উপাদান হচ্ছে কার্বন। কার্বন হচ্ছে থাকবেই জৈব যৌগে। 28 নম্বর প্রশ্নে চলে যায়, কোনটির বিরঞ্জন ধর্ম আছে? অপশানগুলো দেখে নাও। বিরঞ্জন ধর্ম অর্থাৎ যে কালারলেস করতে পারে। খাদ্য লবণ, ন্যাপথলিন, ব্লিচিং পাউডার নাকি ইউরিয়া? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ব্লিচিং পাউডারের বিরঞ্জন ধর্ম আছে। ব্লিচিং পাউডার থেকে ক্লোরিন মুক্তমূলক তৈরি হয়, এই ক্লোরিন মুক্তমূলকেই কিন্তু বিরঞ্জন ধর্মের জন্য দায়ী। তাই অপশান সি ইজ দ্য রাইট আনসার। 29 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সেন্ট্রাল এবং স্টেট লেভেলের অনেক এক্সামে এসেছে। অ্যাসিড বৃষ্টি বা রেন ওয়াটার, অ্যাসিড বৃষ্টি কাকে বলা হয়? যে যদি মানে বৃষ্টিপাতের pH 5.5 যদি কমে যায়, 5.5 এর কমে যাতে যায় তখনই কিন্তু তাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। ক্লিয়ার? তো অ্যাসিড বৃষ্টিতে মূল উপাদান বা দুটো গ্যাস কোনটি? না সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের জন্য অ্যাসিডে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড উপস্থিত থাকে এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য অ্যাসিডে কী থাকে? নাইট্রিক অ্যাসিড উপস্থিত থাকে। ক্লিয়ার? এই অ্যাসিড বৃষ্টির প্রবণতা সব থেকে বেশি দেখা যায় যেগুলোতে তৈল শোধনাগার আছে। এই অ্যাসিড বৃষ্টির কারণেই কিন্তু তাজমহলের যে ছোপ ছোপ দাগ হয়েছে সেটাকে স্টোন ক্যান্সার বলা হয়, সেটা হয়। তাহলে অ্যাসিড বৃষ্টি হচ্ছে স্টোন ক্যান্সারের মূল কারণ, আবার এই অ্যাসিড বৃষ্টি হয় বায়ু দূষণের কারণে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 30 নম্বর প্রশ্নে চলে যাই, ফুটবলার পেলের লেখা বইটির নাম কি? পেলে একজন বিখ্যাত ফুটবলার, তিনি ব্রাজিলের হয়ে খেলেছেন, পরপর 3বার তারা কিন্তু মানে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন। এই বিখ্যাত প্লেয়ার একজন ফুটবলার পেলে, তার লেখা বইটির নাম কি? অপশনগুলো দেখে নাও। মাই লাইফ অ্যান্ড দি বিউটিফুল গেম, লাইফ ইন দ্য ফিল্ড, প্লেয়িং ইট মাই ওয়ে নাকি কোনোটি নয়? দেখো ফুটবলার পেলে অনেকগুলো বই লিখেছিলেন, তো যে এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে একটি অপশান হচ্ছে মাই লাইফ অ্যান্ড দি বিউটিফুল গেম। এটি কিন্তু মানে ফুটবলার পেলের লেখা। অপশান এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার বন্ধুরা? এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্রচুর পরিমাণে নিজে কিন্তু প্রিপারেশন নিতে থাকো এবং পড়াশোনা করতে থাকো। মনে রাখবে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তোমার লাইফের রেসপন্সিবিলিটি শুধুমাত্র তোমার। আজ থেকে 5 বছর পর তুমি কোথায় থাকবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে তুমি আজকে কেমন পরিশ্রম করছো তার উপর। সো বি প্রিপেয়ার্ড, কারণ অপরচুনিটি বারবার আসে না। চলে যাই হোম টাস্কে। সাম্প্রদায়িক বাঁটোয়ারার নীতি কে প্রবর্তন করেন? জর্জ ক্লেমেসো, উড্রো উইলিয়ামস, র্যামসে ম্যাকডোনাল্ড নাকি ক্লিমেন্ট অ্যাটলি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি প্রবর্তন করেন। যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এভাবেই পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিও, এভাবেই সাপোর্ট করতে থাকো। ওকে ভাই, ভালো থেকো, বাড়িতে থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।